আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ২৭। লেখিকা সাদিয়া। অম্বর সাদা ফকফকে হতেই গ্রামের বিয়ে বাড়িটা কোলাহলে পরিপূর্ণ হয়ে গেল। সকাল হতে না হতেই রব রব আওয়াজে মনে হলো খুব বেলা গড়িয়ে গিয়েছে। এত আওয়াজপূর্ণ বাড়িতে আর ঘুমিয়ে থাকার উপায় নেই। কান পাতায় যাচ্ছে না বাহির থেকে আসা গুঞ্জন কলরবে। সকাল হতে না হতেই শুরু করে দিয়েছে বিয়ের আমেজ। সকাল তখন ৩টা বেজে ৩৭ মিনিট। শীতের পুরোপুরি রেশ কাটেনি এখনো। হালকা মৃদু শীতল বাতাস গায়ে এখনো অনুভব হয়। কোনো দিন আবার সকাল থেকে গরমের মাত্রা উপলব্ধি করা যায়। মায়েরা ফ্রেশ হয়ে ধীর পায়ে মাঝ রুমে আসে। বাড়িটা বেশ বড়সড়। গ্রামের আর সব বাড়ির তুলনায় হালিমা বেগম নিজের বাড়িটা বেশ সুন্দর পরিপাটি করে তৈরি করেছেন। হালিমা বেগমের সংসারও খুব বড় নয়। শ্বশুর শাশুড়ি নেই। ৩ ছেলে, ১ ছেলের বউ, নাতনি আর স্বামী নিয়ে ওনার সংসার। হালিমা বেগমের স্বামী করিমুল্লাহ সিদ্দিক ধানের বিরাট ব্যবসা করেন। বড় ছেলে হিকমাত বাবার সাথেই পরিচালনা করে ধানের পরিমাপহীন ব্যবসায়। মেজ ছেলে হিমেল একজন আইনজীবী, আর ছোট ছেলে তো আড্ডায় মস্তিতে ডুবে থেকে ভার্সিটির গণ্ডি পের হয়নি এখনো। মাঝ ঘরে আসলে দেখা হলো হিকমতের বউ রুবিনা ভাবির সাথে। তিনি তখন টেবিলে খাবার সাজাচ্ছেন। টেবিলে বাহারি খাবার দেখে কপাল কুঁচকে নিল মায়েরা। একবার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। রান্না বান্না কি ফজরের পর থেকে শুরু করে দিয়েছে নাকি? ধীর পায়ে সে এগিয়ে গেল। রুবিনা ভাবির পাশে দাঁড়িয়ে বলল, ভাবি দিন আমায় কিছু সাহায্য করি। রুবিনা তখন হাস্যোজ্জ্বল চোখে তাকালো তার দিকে। সে এক ধ্যানে মহিলাটার হাসি মুখের দিকে তাকিয়ে রইল। যেন এই হাসিতে কোনো লুকোচুরি কিংবা ভঙ্গিতা নেই। একদম মনের গভীর থেকে ঠিকরে পড়ছে চেহারার জৌলুস। মানুষটা সব সময় এমন মুখ করে থাকে যেন শ্রেষ্ঠ সুখী। জীবন কি এত আনন্দের ওনার কাছে? এভাবে সবসময় এত নিখুঁত বাস্তব করে হাসে কি করে সে? মন থেকে কিভাবে এত তৃপ্তিময় আনন্দ হাসি হয়ে বের হয়? রুবিনা ভাবি তখন ঠোঁটে মিষ্টি হাসি তুলে নরম স্বরে বললেন, সে কি বলো মেয়ে, তুমি হলে আমাদের বাড়ির অতিথি, তাও প্রথমবার এলে খালা শাশুড়ির বাড়ি। তুমি কাজ করতে যাবে কেন? বরং এখানে বসো। কোনো সমস্যা নেই ভাবি, বলুন না কি করতে হবে। তুমি কিন্তু আমার থেকে বয়সে ছোট হবে সম্পর্কেও, তাই নাম ধরেই ডাকতে পারি তো? রুবিনার মিষ্টি হাসি মুগ্ধ হয়ে দেখল মায়েরা। গায়ের রং এতটা ফর্সা ধবধবে নয়, উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু চেহারায় মায়া উপচে পড়ছে। এত মিষ্টি দেখতে। আপনি চাইলে ভাবি আমাকে তুই করেও ডাকতে পারেন। আপনি তো আমার বড় বোনের মতোই। রুবিনা চকিতে তাকালো মায়রার দিকে। কাজ রেখে মলিন মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার চেহারায়। পরক্ষণে ম্লান হেসে মায়রার নরম গালে হাতের তালু স্পর্শ করে বলল, তুমি খুব ভালো মায়রা, খুব মিষ্টি দেখতে। আপনার থেকেও কম আছি। আচ্ছা ভাবি, একটা কথা বলি, তোমার যত মন চায় তত বলো না, কোনো মায়া নেই, কোনো মানা নেই। রুবিনার এত মার্জিত হাসি মুখের ব্যবহার বারবার মুগ্ধ করছে মায়রাকে। আগ্রহ দমিয়ে রাখতে অক্ষম হয়ে মায়রা নিবিড়
গলায় প্রশ্ন করলো, ভাবি আপনি সব সময় এত সুন্দর করে হাসেন কি করে? দেখে বোঝা যায় যেন অন্তর থেকে হাসছেন। রুবিনা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল, শূন্যে তাকিয়ে রইল কেবল স্থির ভঙ্গিতে। হাতের কাজ ছেড়ে ঠায় দাঁড়িয়ে আছে কেমন করে। খাবার সাজিয়ে গুছিয়ে রাখা কিংবা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার কোনো তোড়জোড় নেই। ঠোঁটে লেগে আছে এক টুকরো নিষ্প্রভ হাসি, যেন কোনো ভাবনায় তলিয়ে গিয়েছে সে। মায়রার কৌতূহলে কপাল কুঁচকে এলো। রুবিনার গা স্পর্শ করে মৃদু আওয়াজে ডাকলো, ভাবি বলে। হঠাৎ রুবিনা চমকে উঠল, থতমত খেয়ে তাকালো তার দিকে। ক্ষণে ম্লান হাসি মুহূর্তে প্রাণবন্ত রূপ ধারণ করলো, যেন গভীর থেকে ফুটে উঠল আনন্দের এক টুকরো হাসি। খাবারের প্লেট সুন্দরভাবে সাজাতে সাজাতে আওয়াজ তুলল রুবিনা, 6 বছর বয়সে মা মরছে। তার কয়েক মাস পরে ঘরে সৎ মা এলো। প্রথম ভালো কাটলেও সৎ মায়ের ঘরে প্রথম সন্তান হতেই বোধ হয় আমার কপাল পুড়ল। 7 বছর বয়স থেকে জীবনের দুঃখ কষ্ট সব সয়ে নিয়েছি। কত রাত না খেয়ে পান্তা ভাত খেয়ে কাটিয়েছি জানি না। সারাদিন গরুর মতো কাজ করলেও দিন শেষে পেট ভরে খেতেও পারিনি। সংসারের সব কাজ একা করতাম। ঘরে ভালো রান্না হলেও আমার পাতে জুড়ত গতকালের বাসি তরকারি। আমার মনে আছে পুরো একটা বছর আমি মাংসের একটা টুকরো পাইনি পাতে। আমার পেটে গোস্তের একটু ঝোলও জুটত না। বাসি গন্ধ হওয়ার পর সেটা আমার কপালে জুটত। সব মিলিয়ে নরক থেকে আমি এই বাড়িতে আসি 17 বছর বয়সে। এত বড় বনেদি বাড়ি, রাজপুত্রের মতো জামাই, শ্বশুর শাশুড়ি দেবর সব মিলিয়ে মনে করেছিলাম আমার বোধহয় রাজকপাল হলো। তবে অভাগী যেদিকে যায় সেদিকে স্বর্গ ফুরায়। বিয়ের প্রথম 2-3 বছর শ্বশুর শাশুড়িও আমায় খুব একটা ভালো পেত না। কষ্ট থাকলেও নরকের থেকে বেশ শান্তিতে থেকেছি। শুধুমাত্র তোমাদের ভাই আমাকে যা আদর যত্ন করত, সব সময় ভালোবাসতো, সান্ত্বনা দিত। এরপর আস্তে আস্তে আল্লাহর রহমতে সব ঠিক হতে শুরু করলো। আমার কোলে রুমি এলো। এখন শ্বশুর বলো শাশুড়ি বলো বা স্বামীর, সব দিক দিয়ে আল্লাহ আমায় ভরে দিয়েছেন। রাজ কপাল খুলেছে আমার। শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাচ্ছি, দেবরের সম্মান পাচ্ছি, স্বামীর থেকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ পাচ্ছি। মেয়ের মুখে মা মা ডাক শুনছি। দিন শেষে প্রতিবেলায় তৃপ্তি করে খেতে পাচ্ছি। এখন 2-1 দিন পর পর গোস্ত দিয়ে ভাত খেতে পারছি। বরং এক সময় ওই হাহাকারের বস্তুটির প্রতি এখন বেতৃপ্তিই লাগে। এত ভালোবাসা পেয়েও কি করে না হেসে পারি বলো? এখন আমার এই মুখের হাসিটা অন্তর চিরে আসে। তবুও মনে হয় আমি বোধ হয় আমার ভেতরের আনন্দটা ঠিকভাবে প্রকাশ করতে পারি না। মায়েরা নির্বাক নিস্তব্ধ, চোখগুলি তার ছলছল করছে। একটা মানুষের এই আনন্দ হাসির পেছনের ইতিহাসটা বুঝি এতটা নির্মম ছিল, যার জন্য এখন এভাবে নিজের হাসি নির্বিঘ্নে ফোটাতে কুণ্ঠাবোধ করে না। 1 মিনিটের জন্য মনে হয় না এই হাসি আড়াল হয় ঠোঁটের কোল থেকে এতটা বিষ পান করার পর অ্যান্টিবায়োটিকের প্রভাবে কিভাবে ঠিকরে হাসে। ইস, গোস্তের আশায় মেয়েটা না জানি কতটা চাপা কষ্টে কাটিয়েছে দিন। তার মনটাই বা কেমন করেছিল ভাবতেও হৃদয় কাঁপল মায়রার। আর এখন রাজ সুখী সে। মানুষের দিন ঘুরতে ঠিক কতদিন সময় লাগে? একটা পুরুষ মানুষ থাকলেই একটা নারীকে সুখের মোলায়েম চাদরে জড়িয়ে নিতে পারে। পুরুষ নারীকে যেভাবে বিষাক্ত রোদনের
বারিধিতে ডুবাতে জানে, তেমনি জ্বলন্ত অঙ্গারকেও শীতল ধারায় মুছে বুকের গহীনে স্থান দিয়ে হিম করে দিতে পারে মায়রা। একটা মানুষের সুখের শেষ ঠিকানা একটা শক্ত পুরুষ। অনায়াসে হতে পারে। ভালোবাসা একটা পুরুষকে মোমের মতো গলিয়ে দেয় মেয়ে। নারীর পবিত্র ভালোবাসায় পুরুষ অন্ধ হলে জীবন ঠিকরে এই হাসি আনন্দ ধরা দিবে। মায়েরা একদম নিষ্প্রভ দৃষ্টিতে ভাসমানে তাকিয়ে আছে। চোখ মুখ তার ঝিল্লি দিচ্ছে অজানা এক প্রত্যাশায়। গাঢ় মোহগুলি গভীর ভাবনায় তলিয়ে যাচ্ছে। ঘোর লাগা চোখ গুলিতে স্পষ্টভাবে খেলা করছে ইহামের শক্ত কঠোর মুখশ্রী। তীক্ষ্ণ মুখাবের মায়া চাহনিতে যেন ডুবে গিয়েছে মায়রা। রুবিনা পাশ ফিরতেই কপাল কুঁচকে নিল মায়রাকে এভাবে আনমনে মগ্ন থাকতে দেখে। পরক্ষণে তার নজর যায় মেয়ের খোলা চুলের দিকে। টপ টপ করে পড়া পানি দেখে আবারও মুচকি হেসে উঠল রুবিনা। মৃদু ধাক্কা দিয়ে টিপকুনি কেটে বলল, কি গো মেয়ে, আমাদের রুক্ষ সূক্ষ্ম দেবরটাকে কি পটিয়ে ফেলেছ নাকি? রাতে বুঝি খুব ভালোবাসা দিয়েছে? হঠাৎ ধাক্কা খেয়ে সম্ভিত ফিরতে ফিরতে এমন কথা শুনে লজ্জায় নুয়ে যায় মায়রা। মাথা নিচু করে বিড়বিড় করে বলে, ভালোবাসা না ছাই, সারাক্ষণ শুধু ধমকে বেয়াদব মাথামোটা বলদ বলে বেড়ায়। কি গো, কি বিড়বিড় করছো? মাথা নুয়ে নীরব কণ্ঠে জবাব দেয় মায়রা, কিছু না ভাবি, কিছু করতে হলে বলুন না আমায়। রুবিনা ঠোঁট টিপে হাসলো, মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস করে জানালো, ভিজে চুল দেখিয়ে মানুষকে স্বামী সোহাগী প্রমাণ করতে হবে না, চুলগুলি বেঁধে ফেলো। মুরব্বীরা দেখলে আবার ফিসফিস শুরু করবে। এটা শহর না বোন, এখানে ন্যূনতম কাজেও ফিসফাস সঙ্গী থাকে। মায়েরা গাছাড়া ভাবে তাকিয়ে দেখল রুবিনাকে। টকটকে শ্যামলা বর্ণের মুখটায় হাসিটা বড্ড মানায়। মেয়ে হয়েও সে মুগ্ধ হয়েই তাকিয়ে দেখে এই হাসি। কোমর সমান ভিজে চুলগুলি হাতে পেঁচে জড়িয়ে নেয় খোপায়, তারপর ওড়না টানে মাথায়। দুই যা মিলে কি কথা বলছেন বলুন তো? ছাই রঙা শার্টের হাতা গোটাতে গোটাতে ইহাম টেবিলের দিকে এলো। তার মুখে এমন ধরনের কথা শুনে রুবিনা অবাক হয়েও চাইল। হাসি মুখেই জবাব দিল, দেখছিলাম আর কি, আমার রসকসহীন দেবরটা ঠিক কতটা রসালো হলো। ছি ছি ভাবি, আপনার মাইন্ড কত বাজে। এসব চুলকালি মূলক কথা এসব চুনকানি মূলক কথা কি আপনি আমার বউ এর মাঝেও ছড়িয়ে দিচ্ছেন নাকি? এসব কিন্তু হবে না, মানব না আমি। আমার একটাই নাদান মাথামোটা বউ, একদম বাড়াবাড়ি করবেন না। চোখ রাঙিয়ে গাল ফোলালো মায়রা, সবসময় আপনার এসব মানব না আমি। ইহাম চেয়ার টেনে বসলো, কলার ঠিক করতে করতে বলল, তুমি মানলেও আমার, না মানলেও আমার। ভাবির থেকে দূরে থাকবে, উনি কিন্তু সুবিধার না, ভুলভাল কিছু মাথায় ঢুকিয়ে দেবে। আচাক্কা বারে, তোমরা করতে পারলে দোষ না, আমি বললেই দোষ? কুকুরের দোষ থাকে না, এখন লেজের দোষ। বুঝেছি ভাবি, ভাইকে বলতে হবে। অনেক দিন মনে হয় আপনার গালে চটকা পড়ে না। আমার রসকসহীন দেবরটা বুঝি আমার যাকে চটকা দেয় সেটা কি দেখতে পাচ্ছেন না আপনি? কাল রাতেই তো দিলাম, সামনেই আছে, জিজ্ঞেস করুন। ভুরু উঁচু করে চোখ বের করলো মায়রা। এই লোকটা তো আসলে অসভ্য, কথা ছিরি কি? আপনি একটা অসভ্য মানুষ। মায়রার দাঁত কিরিমিরি করা দেখে রুবিনা শব্দ করে হেসে উঠল। লাঠি খুঁড়িয়ে তখন এগিয়ে এলেন কুলসুমা বেগম। কি রে, তোরা কি নিয়ে রং তামাশা করস?
রুবিনা হাসি মুখে এগিয়ে গিয়ে ওনাকে ধরলো, চেয়ার টেনে দিয়ে বসাতে বসাতে বলল, নানি, বাজিয়ে দেখছিলাম তোমার গম্ভীর নাতিটা কতটা রসালো হয়েছে। দেখেছ তো নানু, তোমার নাতবউ এর কথা। এখন বলো, ভাইকে বিচার দেওয়া জায়েজ না? বাদ দে সেসব আগে ক, চাঁদের টুকরা বউটা কেমনে পাইলি? ইহাম কাচের গ্লাসটা তুলে ঢকঢক করে পানি খেলো। টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে খুব নেশালো তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখলো মায়রার মুখশ্রী। রক্তিম আভা মেয়েটার মুখের জৌলুস দ্বিগুণ করে তুলছে। লাজুক চোখের দৃষ্টি তার উপর পড়তেই কেমন চটজলদি সরিয়ে নিয়েছে। মায়রার হাসপাস দেখে ঠোঁট টিপে হেসে উঠল ইহাম। মোহনিয়া মুখের দিক গাঢ় নজর রেখে জবাব দিল, চাঁদের টুকরা বলছো? তাহলে সেই টুকরা আমার ভাগ্যেই ছিল, তাই তো না চাইতেও পেয়ে গিয়েছি। লজ্জায় অস্বস্তিতে ভেতর কেমন বিচলিত হচ্ছে মায়রার। ইহামের কথার জোয়ার খেলে গেল তার বুকের খুব গহীন জুড়ে। শুকনো ঢোক গিলে ধীর গতিতে মাথা উপরে তুলল। তখনই চোখাচোখি হলো দুজনের। কি সাংঘাতিক লোকটা, এভাবে শানিত নজরে তার দিকে তাকায় কেন? এমন দৃষ্টি দেখলেই তার ভেতর খাবলে ওঠে অস্থিরতায়। মানুষটার ওই মোহভরা চাহনি ভার করে দিচ্ছিল তার অন্তঃস্পট। ব্যাকুলতার সহিত দ্রুত নিজের চোখ ফেরায় মায়রা। কি ভয়ঙ্কর অস্থির মাখা সেই চাহনি, যেন ঠিক তীরের মতো গিয়ে বিঁধে বুকের ভেতর। আবার ও গলা শুকিয়ে আসছে তার, ঢোক গেলার জন্য ছটফট করছে ভেতরটা। কাপা হাতে কোনো রকম মাথায় দেওয়া ঠিকঠাক ওড়নাটা আরেকটু টেনে ধরল। ঘায়েলি দৃশ্যটা খুব মনোযোগ দিয়ে দেখল ইহাম। ইস, লাল চুড়িদার পরা মসৃণ ওড়না টানা মেয়েটাকে একদম বউ বউ লাগছে। ইচ্ছে হচ্ছে টুক করে জড়িয়ে নিতে। ওই অস্থিরভাবে নিঃশ্বাস নেওয়া কিংবা ছটফট করতে থাকা পরিস্থিতিটা বেশ আনন্দ দিল ইহামকে। ঠোঁটের কোণায় লেগে থাকা মুচকি হাসিটা আর এক পরত প্রশস্ত হলো। দেখলে তো নানি, তোমার নাতি চাঁদের টুকরার থেকে নজরই সরাচ্ছে না। টিপে হেসে উঠল রুবিনা। লজ্জায় আরো লাল হয়ে যাওয়া মায়রার মুখ দেখে কুলসুমা বেগম বলে উঠলেন, চাঁদের লাহান মুখ থেকে কার চোখ সরতে চায়? কত সেমরির মা। এক বিব্রতকর পরিস্থিতি পরিবেশটাকে নীরব করে দিল। ব্যস্ত ভঙ্গিতে শিরিন বেগম আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, কিরে ইহাম, কোথায় বের হবি বাপ? নাস্তা করে ফেলেছিস? মায়ের দিকে চোখ সরায় ইহাম। ক্ষণে গম্ভীর স্বরে জবাব দেয়, তোমার ভাগিনা বউ কি একবারও বলেছে আমাকে খাবারের কথা? সেই কখন থেকে বসে আছি। ছি ইহাম ভাই, কথার ছলে ভুলে গিয়েছিলাম। কি নেবেন সেটা বললেনও তো না। পাশ থেকে শিরিন বেগম জবাব দিলেন, ইহাম, খাবার তো তোর সামনেই আছে, ওকে দোষারোপ করছিস কেন? ইহাম প্লেটে হাত ধুতে ধুতে বলল, দিন দিন ভাবি, যা আছে তাড়াতাড়ি দিন, বের হতে হবে আমার। রুবিনা দ্রুত হাত বাড়িয়ে আরেকটা প্লেট আতপ চালের ধবধবে সাদা ভাত বাড়ল। একটা প্লেটে আতপ চালের ধবধবে সাদা ভাত বাড়ল। ধোয়া ওঠা গরম ভাতের সাথে ঘি মাখা আলু ভর্তা, মাছের ভাজি, সেই সাথে সিম দিয়ে ছোট মাছের মাখা তরকারি, রুই মাছের ভোনা আর পাতলা মসুর ডাল। ফজরের পর থেকেই রুবিনা একজনের সাহায্যে তাড়াতাড়ি করে এইটুকুই তৈরি করেছে। গরম ভাতের সাথে আলু ভর্তা মাখিয়ে ব্যস্ত হয়ে মুখে দিচ্ছে ইহাম। আস্তে খা বাবা, এত তাড়া কেন? বের হতে হবে মা, কাজ আছে। সে কি, আজ গায়ে হলুদ চলে যাবি নাকি? আলু ভর্তার সাথে মাছ পুড়ে মুখে দিতে দিতে উত্তর করল,
ছুটি কাটাতে আসিনি মা, কাজ আছে এখানে, ছোটোখাটো একটা মিশনে এসেছি। বরিশালের এত বড় মিশন ফেলে শুধু শুধু চুনোপুটি ধরতে এখানে এলাম। কথাটা শেষ করেই ইহাম তাকালো মায়রার দিকে। আর কেউ কিছু না জানলেও সে তো জানে, এই এক কথাই দুই কথাই মানে গুজে দিয়েছে সে। মায়রা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ইহামের দিকে, চোখে চোখ পড়তে দৃষ্টি নত করলো। কুলসুমা বেগম বলে উঠলেন, নতুন নাতবউ আমার, ভাইয়ের পাতে মাছের তরকারিটা দে। মায়রা নড়েচড়ে উঠল। রুবিনা হাত ঠেকিয়ে ইশারা দিতেই মায়রা মাছের ভোনার বাটিটা নিয়ে এগিয়ে যায় ইহামের দিকে। মাথাটা উঠিয়ে দেওয়ার আগে ক্ষীণ আওয়াজে জিজ্ঞেস করে, মাথা দিব? সময় নেই, একটা ছোট পিস দাও। এতগুলি মানুষের মাঝেও ইহাম ঘাড় পাশ ফিরিয়ে ফিসফিস করে বলে উঠল, মাথাটা তুমি খেও, এমনিতেও তো নিজেরটার মাঝে গোবর ছাড়া কিছু নেই, তাই এটা খেয়ে একটু আপডেট করো। কটমট চোখে মায়রা তাকায় ইহামের দিকে। তা দেখে দৃঢ় হাসে ছেলেটা। ব্যস্ততা দেখিয়ে বলে, তাড়াতাড়ি করো মায়রা, লেট হয়ে যাবে। মাছের একটা বড় পিস পাতে তুলে দিয়ে ফোঁস করে সে একটু দূরে দাঁড়ায়। ইহাম এক পলক তাকালো সেদিকে। এই মেয়েটাকে একটু ফুলিয়ে দিতে আজকাল বেশ মজা মজা লাগে তার কাছে, যেন সবচেয়ে মজার একটা কাজ। মাথামোটা মেয়েটাও ফোটকা মাছের মতো ফুলে যায়। আম্মাজান আম্মাজান করতে করতে হাবিবুল্লাহ তখনই এগিয়ে এলেন। ডান হাতে বেচারা ভিজে গামছা পেঁচিয়ে এসেছে। সবাই তার দিকে কেমন কপাল কুঁচকে বিস্ময়কর কৌতূহলী নজরে তাকিয়ে আছে, যেন ভিজে গামছায় পেঁচানো হাত আর করুণ মুখের মানেই বুঝতে চাইছেন নিজ মনে। ছেলের ডাক শুনে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন হালিমা বেগম। আনমনে প্রশ্ন করলেন, কি হয়েছে, কি বলবি বল। হাবিবুল্লাহ খাবার টেবিলের দিকে তাকিয়ে সবার দিকে একবার নজর দিল। শুকনো ঢোক গিলে করুণ মুখাবে আওয়াজ তুলল, তোমারে কই নাই তো আম্মা, তোমারে কি আমি আম্মাজান ডাকি? ঘরের সবগুলি মানুষ কেবল সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল হাবিবুল্লাহর দিকে। তার কর্মকাণ্ড যেন তাদের সকলের কৌতূহল বাড়িয়ে দিল। কেবলমাত্র ইহাম মাথা নিচু করে ঝটপট নিজের খাবার শেষ করছে। তাকে এখনই বের হতে হবে, ঠিক সময়ের মাঝে গন্তব্য স্থানে পৌঁছাতে হবে। হালিমা বেগম কপাল কুঁচকে ছেলেকে পরখ করে আবার ঘাড় বাঁকিয়ে দেখলেন খাবার টেবিলের মানুষগুলোর দিকে। সকলের নজরে যেন এক প্রশ্ন, নিজের মাকে আম্মাজান না ডাকলে কাকে ডেকেছে এটা? শিরিন বেগমকে? খাবার টেবিলের দিকেই তো তাকিয়ে আছে হাবিবুল্লাহ। সবার মাঝে যেন এই উদ্দীপনায় খেলে গেল একান্তে। অবাক চিন্তিত ভঙ্গিতে হালিমা বেগম শুধালেন, তো কারে ডাকছস আম্মাজান? তোর খালামুনি রে? বিরক্ত নাকি ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল হাবিবুল্লাহ, তা বোঝা গেল না কারোর। খিটখিট করে জবাব দিল সে, আরে দূর না, আমি তো ওই লাল জামা পরা নারীকে ডাকছি। বিস্তর বিস্ময়ে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাদের মূল কেন্দ্রবিন্দু যেন হাবিবুল্লাহ। সকলে অতি আশ্চর্যের সহিত তাকিয়ে আছে ওর দিকে। আকাশ থেকে টুপ করে অনাকাঙ্ক্ষিত কিছু একটা খসে পড়েছে এমন নজর সবার। ড্যাব ড্যাব করে একে অন্যের দিকে চাওয়াচাই করে বিস্মিত দৃষ্টি স্থির করল মায়রার উপর। এখানে একমাত্র মায়রার পরনে শুধু লাল জামা। সবাই বিমূঢ় হয়ে তাকিয়ে দেখল কেবল। হাবিবুল্লাহ মায়রাকে আম্মাজান ডাকছে। সি, ওর কি মাথা খারাপ হলো? হাবিবুল্লাহ আবারও কাতস্বরে ডেকে উঠল, আম্মাজান, আপনি আমার আম্মাজান। কিছুক্ষণ ঘরটায় প্রতিটা মানুষ অবাক হয়ে স্তব্ধ রইল। এরপর খ্যাক করে উঠলেন হালিমা বেগম, তোর কি মাথা খারাপ হয়েছে রে হাবিব? কি ভুলভাল বকতাছস? শরীরে জ্বর উঠছে নাকি? না আম্মা, কিছুই হয় নাই আমার, আমি জ্ঞানেই আছি। রাগে লাল হয়ে হালিমা বেগম জানতে চাইলেন, তাহলে বলদের বাচ্চার মতো মায়রাকে আম্মাজান ডাকস কেন?
ও না তোর ভাবি হয়? ভাবি তো মায়ের মতো হয়, তাই না আম্মা? তাহলে আম্মাজান তো ডাকতেই পারি। আরে গাধার বাচ্চা, তুই তখনই বিরক্তিতে ডুবা উনার চোখ গেল হাবিবুল্লাহর হাতের দিকে। আতকে উঠেন তিনি, দ্রুত এগিয়ে যান ছেলের নিকটে। কিরে বাজান, তোর হাতে কি হইছে? মায়রার কৌতূহল কমছেই না। এই ছেলে তাকে আম্মাজান ডাকছে কেন? কালকেই না হাত ধরে কেমন ফ্লার্টিং করা শুরু করেছিল। তবে এক রাতে কি হলো? রুবিনাও কেমন হতভম্ব হয়ে আছে, চোয়াল হা হয়ে আছে তার। কি বলে এই ছেলে? ভাবি মায়ের মতো হয়? কই, তার সাথে তো হাবিবুল্লাহ মশকরা করতে এক বিন্দু ছাড়ে না। উফ আম্মা, ধরো না, ব্যথা খুব। হাত সরা, দেখতে দে আমায়। হাতে ব্যথা পেলি কি করে? ফুলে গিয়েছে তো। কি হয়েছিল হাতে? হাবিবুল্লাহ চোরা চোখে নজর বুলালো, পরে আমতা আমতা করে বিরক্ত অভিমুখে জবাব দিল, আরে রাতে হয়তো বেকায়দায় শুয়েছিলাম, তাই একটু ব্যথা করছে। রগে টান লেগে ফুলেছে হবে। সে কি কথা, শোয়ার কারণে এভাবে ফুলবে নাকি? শিরিন বেগম এগিয়ে গিয়ে বললেন এই কথা। পাশ থেকে কুলসুমা বেগম বলে উঠলেন, কোন আকাম কুকাম করতে গিয়েছিলি রে হাবিবুল্লাহ? হাতে ব্যথা পাইলি কেমনে? হাসা কইরা ক। এমনি এমনি কি আর ফুলছে? নানি ফুলে নাই বেশি। মজা নিও না তোমরা, আমি ঠিক আছি। রুবিনা নিজের আগ্রহ প্রকাশ করে বলেই ফেলল, হাবিবুল্লাহ আমাকে তো কোনোদিন এমন করে কথা বলনি, বরং টিটকারি দিয়ে কথা বলো সবসময়। তাহলে মায়রাকে আম্মাজান ডাকো কোন হিসাবে ভাই? হাবিবুল্লাহ একটা চরম ফ্যাসাদে পড়ল। চোখে মুখে বিরক্তির ভাব উপচে পড়ছে। সবাই যেন তাকে গর্তে টেনে নেওয়ার প্রতিযোগিতা করছে। মাগার পরিস্থিতিটা কেউ বোঝারই চেষ্টা করছে না। কি উত্তর দিবে ভেবেই হাঁসফাঁস করে উঠল। ইহাম মাছ ভুনা দিয়ে খাবার শেষ করেই উঠল। গামছায় হাত মুছতে মুছতে বলল, বের হচ্ছি মা। সবাই তার দিকেই ঘুরে তাকালো। মন খারাপ করে শিরিন বেগম প্রশ্ন করলেন, রাতের দিকে আসবি না বাবা? কাজ শেষ হলে চলে আসার চেষ্টা করব, তোমরা আনন্দ করো। ইহাম যাওয়ার আগে ঘাড় বাঁকিয়ে তাকালো মায়রার দিকে। শান্ত নরম চাহনিতে চোখের ভাষা দিয়ে যেন বুঝিয়ে দিচ্ছে যাচ্ছি। মেদিনীর বুকে তখন ঘোর আঁধার নেমে এসেছে। চারিদিকে অন্ধকার ছাপিয়ে গেলেও হালিমা বেগম বনেদি বাড়িটার চারপাশে আলো টইটুম্বুর করছে। লোকারণ্য বাড়িটা অসংখ্য ঝুড়িবাতি, স্ট্রিট লাইটের আলো বাড়ির আশপাশের অনেকটা জুড়ে আলোকিত হয়ে আছে। হালিমা বেগমের উঠান বিশাল বড় ক্ষেতের ধান শুকানোর জন্য সারা বছর উঠানটা তেলতেলে থাকে। এমনকি গ্রামের কারো বিয়ে কিংবা বড় কোনো অনুষ্ঠানে এই বাড়িতেই প্যান্ডেল সাজানো হয়। আকর্ষণীয় স্টেজ, এত আলো, সাজসজ্জা, সব কিছুতে শহরে ছোঁয়া। আশেপাশের সব লোকজন বোধহয় এই বাড়িতেই অবস্থান করছে। গ্রামের এত বড় বনেদি বাড়ির বিয়ে বলে কথা। একটু পরই অনুষ্ঠান শুরু হবে। ভিডিও ম্যান আনা হয়েছে মুহূর্তগুলি সংরক্ষণ করার জন্য। সবাইকে তাড়া দেওয়া হচ্ছে রেডি হয়ে স্টেজে যাওয়ার জন্য। এদিকে শিফু ঘাপটি মেরে বিছানার এক কোণায় বসে আছে, হাতে তার ফোন। মা অনেকবার বলে গিয়েছে শাড়ি পরতে, কিন্তু তার এক কথা, কোনো শাড়িটারি পরতে পারবো না আমি। হলুদ আর সাদার মিশ্রণে একটা গাউন এনেছি, সেটাই পরবে। শিপু প্লিজ উঠো না, চলো শাড়ি পরি দুজন। না ভাবি, আমার ইচ্ছা নেই, তুমি পরো গিয়ে। দেখো তুমি শাড়ি পরবে না, আমি একা পরে কি করব বলো? ভাবি আমি মেয়ে আর তুমি বাড়ির বউ, তোমার না পরাটাই কেমন দেখাবে। তুমি না পরলে আমিও পরবো না, পরলে একসাথেই পরবো, নয়তো না। এই চুড়িদারই থাকবে না হয়। প্লিজ ভাবি, জোর করো না, ভালো লাগছে না আমার। নিজের ভালো না লাগার কারণগুলি কি করে চেপে রাখতে পারো শিপু? করুণ
চোখের শিফুয়া তাকায় মায়রার দিকে। ভাবির কথার মানে বুঝতে পেরেই ছটফট করে ওঠে তার ভেতরটা। দ্রুত নিজের আবেগ লুকাতে চোখ নামায় কৌশলে। ভেতরের অস্থিরতাগুলিকে চাপা রেখেই জবাব দেয়, ভাবি আসলে এসব শাড়ি আমার পছন্দ না, প্লিজ তুমি পরো। তুমি কিন্তু আমার কথার প্রসঙ্গ পাল্টাচ্ছ। শিফু ব্যাকুলতা লোকাতে ব্যস্ত হলো। শিফুয়া কি দরকার ভেতরের চাপা কষ্টগুলিকে অন্যকে জানানো? তাতে তো আর পরিস্থিতি পাল্টে যাবে না। তার চেয়ে নিজের কষ্ট যতটা সব নিজের কাছেই রাখা হোক। ভাবি প্রসঙ্গ পাল্টালে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তবে সেটা ভালো নয় কি? বাদ দাও না এসব কথা। বাদ দিয়ে কি হবে শিফু? তুমি নিজেও তো কষ্টে আছো। এইটুক একটা মেয়ে তবুও পরিস্থিতির সম্পর্কে এতটা বাস্তবিক। সব কি ভাইয়ের গুণ? ঠোঁটে কি সুন্দর একটু নগণ্য হাসি তুলে আনলো সন্তর্পণে। মায়েরা ধ্যান দিয়ে দেখলো সেই হাসিটুক। এই মেয়ে তো বড় হলে ভাইকেও ছাপিয়ে যাবে মনে হয়। কাছের মানুষগুলোকে ভালো রাখতে তাদের কথা মেনে নিতে হয় ভাবি। এটা আমি ছোটবেলা থেকেই শিখেছি। পরিস্থিতি অনুকূল রাখতে কিংবা পরিবারকে হাসি মুখে দেখতে নিজের কষ্ট কিছু না। আর দেখছো না আমি কেমন স্বাভাবিক হয়ে গিয়েছি? এসব নিয়ে এখন ভাবছি না মোটেও। দেখি না সামনের দিনগুলি কেমন কাটে, ভবিষ্যৎ ঠিক কোথায় উপনীত করে আমায়। আমি কিন্তু মোটেও কষ্টে নেই ভাবি। মায়েরা নির্বাক হয়ে তাকিয়ে রইল শিফুর দিকে। ঠোঁটে ফুটল তার কিঞ্চিত তুচ্ছ হাসি। মেয়েটা কি অভিনয় করার চেষ্টা করছে? ঠোঁটের হাসিটা যে মিথ্যা তা ছলছল চোখগুলি যেন সাক্ষী দিয়ে যাচ্ছে। তুমি কিন্তু ভাইয়াকেও কষ্ট দিচ্ছ শিফু। চট করে মায়রার দিকে তাকালো সে। করুণ মুখটা দেখেই তার তুহিনের কথা মনে ভাসলো। ইস, ভেতরটা আবার জ্বালা করছে। চোখগুলি তপ্ত হয়ে আসছে। কেন যেন ভেতরের শাসনগুলি শুনতে চায় না তারা। কি যে অবাধ্য হয়েছে। নিজ মনের শান্ত শাসন বুঝি নরম মসৃণ আবেগ গুলি মানতে নারাজ। চোখগুলি টলমল করছে তার। দ্রুত মায়রার দিক থেকে মুখ ঘোরালো সে। এখনই এখান থেকে যেতে হবে, নয়তো ভাবি তাকে আরো নানা প্রশ্নের জালে ফাঁসিয়ে দিতে পারে। কোনো দরকারই নেই ভেতরকে আর দুর্বল করার। ভাবি শাড়ি না পরবে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বাহির থেকে মা ডাকছে, রেডি হতে হবে তো। ফোনটা বিছানার উপর রেখে শিফু এক প্রকার পালালো। মায়েরা ধ্যান ধরে দেখলো সবটা। ভেতরটা ফাঁপা হলো তার। বারবার মনে হলো এই সবের পেছনে কেবল আর শুধুমাত্র ইহামের সিদ্ধান্ত দায়ী। রাত তখন 9টার উপরে। মেয়েরা সবাই শাড়ি পরেছে। ছেলেদের এক রকম পাঞ্জাবি দেওয়া হয়েছে। হিমেলের পক্ষ থেকে নতুন আইনজীবীর নতুন বিয়ে বলে কথা। মায়েরা কাঁচা হলুদ রং এর একটা শাড়ি পরেছে, গায়ে সাদা জর্জেট ব্লাউজ। স্টেজ থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছবি তুলছে। সাউন্ড বক্সের তীব্র আওয়াজ কানে বাজছে। নিজের ফোনে ফটাফট কয়েকটা সেলফি তুলে মায়েরা সেগুলি দেখলো। পিকগুলি বেশ সুন্দর হয়েছে দেখে মুচকি হাসলো। ফিরে যাওয়ার জন্য পা ঘোরাতেই তার দৃষ্টি থমকালো এক জায়গায়। হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তেই সন্দিগ্ধ কৌতূহলে বদলে নিতে সময় লাগলো না এক দণ্ড। ভ্রুদ্বয়ের মাঝে খুব সরু কয়েকটা রেখা উদয় হলো মায়েরা। সূক্ষ্ম চোখে কেবল কৌতূহলের লীলা ঘুরে বেড়াচ্ছে। চেহারার সুরতে নির্নিমেষ একটা উৎকণ্ঠা জায়গা করে নিয়েছে অনায়াসে। অস্থির চোখগুলি কেবল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ভয়ঙ্কর দৃশ্যটা। প্রবল ধেয়ে চলা এক ধাক্কায় শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। কি সাংঘাতিক ঘটনা! এটা ইহাম না?
আধো আলোয় তো তাকেই দেখা যাচ্ছে। ওই তো লোকটা কেমন নির্লিপ্ত চাহনিতে শান্ত স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দূর থেকেও মায়েরা দেখতে পাচ্ছে লোকটার শান্ত দৃষ্টিতে কেমন হিম শীতলতা বয়ে চলছে। কিন্তু লোকটাকে এমন এলোমেলো উস্কো খুস্কো দেখাচ্ছে যে আচ্ছা, শার্টে লেগে থাকা কালচে দাগগুলি কিসের? আবার খানিক দূর থেকেও তো বোঝা যাচ্ছে ধূসর রঙা শার্টটায় কেমন লাল লাল ছোপ। মায়রার নিঃশ্বাস আটকে আসছে অজানা এক আতঙ্কে। এক বিস্তর শঙ্কা যেন গলা চেপে ধরছে তার। নিঃশ্বাসটা পুরোপুরি ধক করে আটকে গেল লোকটার হাতের দিকে তাকিয়ে। ভয়াবহ কি একটা আঁচ করে তার কলিজা কেঁপে উঠল এক নিমিষে। লোকটার লাল টকটকে রাঙা বাঁ হাত দিয়ে চুইয়ে চুইয়ে শানিত ধারা গলিয়ে পড়ছে জমিনে। কি মারাত্মক ভয়ঙ্কর কাণ্ড! ওগুলি তোর রক্ত। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।